দেখবো কি এই বোনাবানের কে দেখবো বোনাবানের ভাগ্য আমার কাছে ফিরত দিয়ে দিত আমার জামাইরে। মুন্সিগঞ্জে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে একজনকে পিটিয়ে হত্যা, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড, অভিযোগ পরিবারের। খুলনায় সরকারি বরাদ্দের চাল নিয়ে ৯/৬ গুদামে মোড়ক বদলে বিক্রি করা হচ্ছে খোলা বাজারে। ধরেন ৫০০-৭০০ লোকের চাইলে চালটা হচ্ছে যারা রেশন বিক্রি করবে দোকানদারের কাছে বিক্রি করে, সেখান থেকে আমি কিনে নিয়ে আসি। জামালপুরে নদী ভাঙন ঠেকাতে ১ কিলোমিটার ব্যবধানে ২টি বাঁধ নির্মাণ এলাকাবাসীর। বর্ষায় ফসলি জমি তলিয়ে যাওয়া সহ ক্ষতি বৃদ্ধির শঙ্কা নদী রক্ষা কমিশনের। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। মুন্সিগঞ্জে পূর্বশত্রুতার জেরে ডাকাত আখ্যা দিয়ে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে সদরের মোল্লাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম সানা মাঝি। স্বজনদের অভিযোগ, সানা মাঝির সাথে একই এলাকার বাবু মাঝির পূর্ববিরোধ ছিল। গতকাল বিকেলে স্বাধীন নামে একজন সানা মাঝিকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। রাতে মসজিদের মাইকে ডাকাত ধরা পড়েছে এমন ঘোষণা দেয় বাবু, মুন্না ও তাদের অনুসারীরা। এরপর ডাকাত আখ্যা দিয়ে সানা মাঝিকে বেধড়ক পেটালে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে মরদেহটি মাকুহাটি এলাকায় ফেলে রেখে দেয় অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে একটি পাইপ গানও উদ্ধার করে পুলিশ। আমরা খবর পাইছি আমার স্বামীর মাইরা, তারপরে পরিকল্পিতভাবে মাইরা অস্ত্র হাতে ধরাই দিছে। হাত পায়ে রোগ যা আছে, হাত পায়ে রোগ, মাথা মুখা সব মানে ওর দেহ পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। কৃষককে ন্যায্য মূল্য দিতে এবং চালের বাজার স্থিতিশীল রাখতে মাঠ পর্যায় থেকে ধান চাল সংগ্রহ করে সরকার। পরবর্তীতে সেই চাল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন কাজে স্বল্প কিংবা বিনামূল্যে বিতরণ করা হয়। কিন্তু বরাদ্দ চালের একটি অংশ চলে যাচ্ছে ব্যবসায়ীদের হাতে। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের বিক্রি করা চাল গুদামে নিয়ে সরকারি বস্তা পরিবর্তন করে বিভিন্ন নামের বস্তায় ভরে চলে যাচ্ছে খুচরা বাজারে। খুলনা থেকে সহকর্মী প্রবীর বিশ্বাসের পাঠানো প্রতিবেদন। খুলনার দৌলতপুরে তুলাপট্টি এলাকায় কাদের ট্রেডার্সের গুদাম। ভেতরে ঢুকতেই দেখা মিলল থরে থরে সাজানো চালের বস্তা। এখানে সরকারি চালের বস্তা খুলে ভরা হচ্ছে জোড়া হরিণ, জোড়া কবুতর, আপেল মার্কা সহ বিভিন্ন নামের বস্তায়। নগরীর মানিকতলার সিফাত এন্টারপ্রাইজেও একই চিত্র। সরকারি চালের বস্তা কিভাবে তাদের গুদামে এলো, কেনই বা তা ভিন্ন নামের বস্তায় ভরা হচ্ছে। কর্মচারী ও মালিকদের দাবি, সরকারি বস্তার খারাপ চাল বাছাই করে ভিন্ন বস্তায় ভরেন তারা। পরে পাঠানো হবে নীলফামারীর শামসুল হক অটো রাইস মিলে। 50 কেজির বস্তা ভাঙে 25 কেজি 2 বস্তা করি। মিলের সাথে আমরা ডিট করছি, ডিট করে এই মাল আমরা 25 কেজি প্যাকেট করে তার মেলে পাঠাই। বস্তা আছে নূরজাহান আসে, তারপরে আপনার এই জোড়া হরিং আসে, তারপরে পাইজাম আসে। কথা হয় সেই শামসুল হক অটো রাইস মিলের কর্মকর্তার সাথে। তার দাবি, সরকারি একটি প্রতিষ্ঠানের বরাদ্দ চাল প্রসেসিং করার জন্য চুক্তিবদ্ধ তারা। যদিও উত্তর মেলেনি খুলনার গুদামে কেন ভিন্ন নামের বস্তায় ভরা হচ্ছে। যে রেশনটা এটা আমরা এখানে তুলি, এখানে গোডাউনজাত করে এবং প্রসেসিং মাপে আমরা এখান থেকে আমাদের মিলে নিয়ে যাই। আমাদের গাড়ি এদিকে আসে, ধীরে ধীরে আমরা এগুলো নিয়ে যাই। বরাদ্দের চাল কিনে বিক্রির অভিযোগ খতিয়ে দেখতে এবার মহেশ্বর পাশা এলাকার ভাই ভাই এন্টারপ্রাইজে যমুনা টেলিভিশন। টের পেয়ে গুদাম বন্ধ করে গা ঢাকা দেন মালিক। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন গুদামেই চলে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড। সরকারি লোক ওরা পায় না চাইল, সবাই চাইলে একজনের না তো ধরেন 500-700 লোকের চাইলে। মসজিদের, তারপর মন্দিরের ওই পূজার শুরুর সময় এগুলা ডিসি অফিস থেকে যখন ওরা তো বিক্রি করে দেয়, ওইটা আর কি কেনে ওরা। লুজ মনে করেন বাজারে বিক্রি করে, তারপরে আবার দেখা যাচ্ছে এগুলো প্যাকেটজাত করে মনে করেন কোম্পানি নিয়ে যায়। কেউ কেউ স্বীকার করলেন, সরকারি বরাদ্দের চাল গুদাম থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করেন তারা। জোড়া কবুতর, নূরজাহার আর আপনার আপেল, এগুলা যারা ডিও কেনে ওরা এই বস্তাগুলা ভরে বিক্রি করে। এই দৌলতপুর বাজার থেকেই কিনেছি, দিয়ে আলাউদ্দিনের ঘরের থেকে
কিনেছি আপনার হলো 46টা আটা না বেশি 47টা। চালটা হচ্ছে যারা রেশন বিক্রি করবে দোকানদারের কাছে বিক্রি করে, সেখান থেকে আমি কিনে নিয়ে আসি 510 টাকা করে, আমি 520 টাকা করে বিক্রি করি। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বলছেন, সরকারি বরাদ্দের চাল ভিন্ন নামে বস্তায় ভরে বিক্রি করলে নেওয়া হবে ব্যবস্থা। আমার চাল নিয়ে এটা ব্যবসায়ী যেই ব্যবসায়ীটা করতেছে এটার সুযোগ নাই। আমাদের যে কনসার্ন যে অফিসিয়াল যারা আছে, আমাদের যে টিম আছে, এই ধরনের ঘটনা দেখা যায় যদি খাদ্য বিভাগের বস্তা ওরা করতেছে এরকম, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কাজকে বড় ধরনের দুর্নীতি বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সিন্ডিকেটকে এক ধরনের সরকারি কর্মকর্তা, তারাও কিন্তু এটাকে প্রমোট করে। সুতরাং এটা কিন্তু এক ধরনের বড় ধরনের দুর্নীতি, এবং এই দুর্নীতিকে বিরুদ্ধে সরকারের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। জাহিদ হাসান, যমুনা নিউজ। চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের কমপক্ষে 70 কিলোমিটার সড়কের অবস্থা বেহাল। প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, যাত্রী ভোগান্তিও চরমে। সংশ্লিষ্ট দপ্তর বলছে সংস্কারের মাধ্যমে সড়কগুলো ব্যবহার উপযোগী করার চেষ্টা চলছে। সড়ক উন্নয়নে একটি ডিপিপি প্রকল্পের প্রস্তাবনাও পাঠানো হয়েছে। খানাখন্দে ভরা চাঁদপুর হরিণা হাইমচর সড়ক সংস্কারে যথাযথ উদ্যোগ না থাকায় মানুষের ভোগান্তি কমছেই না। একই চিত্র কচুয়া, কাশিমপুর, মতলব এবং কামতাবাজার থেকে রামগঞ্জ সহ বেশ কয়েকটি সড়কে। এতে অতিষ্ঠ এই পথে চলাচলকারী যাত্রী ও চালকরা। প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, নষ্ট হচ্ছে পরিবহনের যন্ত্রাংশ। রোগী আনা নেয়ার ক্ষেত্রেও পোহাতে হয় বাড়তি ভোগান্তি। সুস্থ মানুষই তো সুস্থ থাকে না, আবার রাস্তায় এই অবস্থা, শরীর লগে থাকে না ভাই, অনেক ব্যথা হয়ে যায়। আমার থেকে কাজে এই বেশিটা লয়ে যাইতেছে। দৈনিকে যে আমার গাড়ি সকালে নামাইছে, আবার গাড়ি নিয়ে কাজ করার লাগবে। ডেইলি 2-1টা গাড়ি উল্টে ভরে, এক্সেল ভাঙে, এক্সেল খুইয়া যায়, চাক্কা খুইয়া যায়। সংশ্লিষ্ট দপ্তর বলছে এসব সড়কে ক্ষুদ্র মেরামতের কাজ চলমান রয়েছে, তবে এতে সড়ক স্বাভাবিক হওয়ার সুযোগ কম। এজন্য 4টি সড়ক উন্নয়নে একটি ডিপিপি প্রকল্প প্রস্তাবনা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন তারা। মিটিং প্ল্যানিং কমিশনে হয়ে গেছে এবং রিকাস্ট করে আমরা ডিপিপিটা পাঠানো হয়েছে। এই ডিপিপিটার উপরে আমাদের যে জনবল কাঠামো, এই জনবল কাঠামো অ্যাপ্রুভালের জন্য সেটা অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং রিসেন্টলি আমাদের ওইটার উপরে একটা কোয়ারি আসছে, সেটার এনভায়রনমেন্ট একটা রিপোর্ট ইআইএ করে পাঠানোর জন্য বলা হয়েছে। আমরা ইআইএ রিপোর্টটা দ্রুত পাঠানোর ব্যবস্থা করতেছি। স্থায়ী প্রকল্পের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সড়কে সংস্কার কাজ করার তাগিদ জেলাবাসীর। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। আমার বাংলাদেশ এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিজয়নগরে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। যাদের নেতৃবৃন্দ আজ আমাদের সামনে উপস্থিত আছেন, যে দলগুলো আমরা একসাথে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে গণতন্ত্রের পক্ষের আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। ফ্যাসিবাদী শাসনের পতনের পর নতুন করে এ পর্যন্ত আরো কমপক্ষে 25টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। রাজনীতির ময়দানে আমরা তাদেরকে স্বাগত জানাই। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে আমি বিশ্বাস করি দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন, উদ্দেশ্য এবং গন্তব্য এক এবং অভিন্ন। কি সেটি হচ্ছে দেশের স্বার্থ রক্ষা এবং অবশ্যই জনগণের কল্যাণ সাধন। প্রিয় উপস্থিতিবৃন্দ, তবে যে রাজনৈতিক দলটি গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র গণতন্ত্র হারিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছিল, সংবিধান লঙ্ঘন করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল, খুন, গুম, অপহরণ, সন্ত্রাস, দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল, বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে তারা দেশ ছেড়ে পালিয়েছে।
গণতান্ত্রিক আমি জনগণ দেশের স্বার্থ বিরোধী বিতাড়িত অপশক্তিকে কখনোই মেনে নেবে না, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, সংবিধান লঙ্ঘনকারী বিতাড়িত পতিত পলাতক স্বৈরাচার পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমাদের সংবিধানের 65-র 2 অনুচ্ছেদের নির্দেশনা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে সদস্য নির্বাচিত হবে। কিন্তু সংবিধান লঙ্ঘন করে এই পলাতক স্বৈরাচার জনগণের ভোটে ছাড়ায় 3 বার অবৈধ সংসদ সরকার গঠন করে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আজ জানতে চায় সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে। ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন তাদেরকে আমি বলতে চাই, লুটপাট আর দুর্নীতির শত শত কোটি টাকা হাতে নিয়ে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায়। জামালপুরে একই নদীতে 1 কিলোমিটারের ব্যবধানে 2টি বাঁধ দিয়েছে এলাকাবাসী, এতে পুরোপুরি বন্ধ দশানির পানি প্রবাহ। ভাঙনের টেকসই সমাধান ছাড়া বাঁধ টিকিয়ে রাখার হুঁশিয়ারি তাদের। এতে উজানের ফসলি জমি তলিয়ে যাওয়া সহ বর্ষায় আরও ক্ষতির শঙ্কা নদী রক্ষা কমিশনের। স্বেচ্ছায় বাঁধ না সরালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। মাইকিং শুনেই বকশীগঞ্জের চর আয়েরমারি এলাকায় জড়ো হচ্ছে মানুষ, যেখানে দশানী নদীর প্রবাহ বন্ধ করে তৈরি করা হয়েছে বাঁধ। প্রশাসনের কেউ কিংবা গণমাধ্যম কর্মীদের দেখলেই এভাবেই জড়ো করা হয় এলাকাবাসীকে। বিভিন্ন লোকজন আসে, আমরা সবসময় একটা আতঙ্কে থাকি যে কেউ মনে হয় আমাদের বানটা কোদাল টোদাল দিয়ে কাটে দিতে পারে। আমাদের বাঁধে যদি কেউ ভাঙতে আসে, আমাদের বন্দোবস্ত যদি না করে, তাহলে এলাকার মানুষ যা আছে সবাই জীবন দিব। এর 1 কিলোমিটার দূরে একই নদীতে আরেকটি বাঁধ দিয়েছে দেয়ানগঞ্জের খাপড়াপাড়া সহ 11টি গ্রামের মানুষ। প্রতি বছর বন্যার সময় ভাঙনের শিকার নদীপাড়ের মানুষ, তাই মাসখানেক আগে 1 কিলোমিটারের ব্যবধানে স্বেচ্ছাশ্রমে 2টি বাঁধ নির্মাণ করেছে স্থানীয়রা। এতে নদীটির প্রবাহ একেবারেই বন্ধ। স্থায়ী বন্দোবস্ত না করা হলে বাঁধ টিকিয়ে রাখার হুঁশিয়ারি তাদের। পানি খুব দ্রুতভাবে আসার কারণে দেখা গেছে 30-40টা ঘর বাড়ি আঙুর ভেঙে পয়মাল হয়ে গেল। মসজিদ ছিল ওই জায়গায়, মসজিদটাও ভেঙে নদীতে গেছে গা। অনেক আবেদন করছি নদী ভাঙন রোধ করার জন্য, কিন্তু সরকারি কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর উদ্যোগে এই বাঁধ নির্মাণ করতেছি, শুধু একটু নদীর বুক থেকে একটু বাঁচার জন্য। আমার কিছু নাই, কুচি জানু বাড়ি ভেঙে যাচ্ছে, ঘর ভেঙে যাচ্ছে, আদান গেছে গেল, আদান আছে, আদানের মধ্যে পড়ে আছি। বাঁধের কারণে উজানে ডুবছে ফসলি জমি। এভাবে নদীর প্রবাহ বন্ধ করে দেওয়ার ঘটনা নজিরবিহীন। বর্ষায় আরও ক্ষতির আশঙ্কা করছে নদী রক্ষা কমিশন। নদীকে বাঁচানোর স্বার্থে নদীকেন্দ্রিক সভ্যতা রক্ষায় যদি এখন থেকে আরও সচেতন না হয়, তাহলে ভবিষ্যৎ আমাদের খুব পরিণতি ভয়াবহ। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দফায় দফায় স্থানীয়দের সাথে বৈঠকও করেছেন, তবে তা ফলপ্রসূ হয়নি। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। ভাঙনের ব্যাপারে আমরা একটা রিপোর্ট পাঠিয়েছি এবং আগামী বর্ষা মৌসুমে এমার্জেন্সি বেসিসে আমরা ওখানকার যথাসম্ভব প্রোটেকশনের ব্যবস্থা করব। তারা যে এই বাঁধটি নির্মাণ করেছে এই দশানী নদী শাখা নদীর উপর, এটা সম্পূর্ণ বেআইনি হয়েছে, তারা নিজেরা স্বীকার করেছে এবং তারা নিজেরাই এটা তুলে নেবে বলে স্যারকে কমিটমেন্ট দিয়েছে। 35 কিলোমিটারের এই নদীটি জামালপুরের জিঞ্জিরা নদী থেকে উৎপত্তি হয়ে শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে গিয়ে মিলেছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। টানা 3 দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ঢল নেমেছে। পরিবার বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র স্নানে মেতেছেন ভ্রমণ পিপাসুরা।
এ বিষয়ে আরও জানতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, পর্যটকদের ভিড় কেমন দেখছেন আর হোটেল মোটেলগুলোতে বুকিং কেমন রয়েছে? দেবাশিস, স্বাভাবিকভাবে কক্সবাজারে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার শনিবার প্রচুর পরিমাণে পর্যটক আসে। আর মে দিবসের একটা দিন 3 দিন যোগ হয়েছে, মোট 3 হয়েছে। এই সুযোগটাকে সবাই কাজে লাগিয়ে কক্সবাজারে এসেছে এবং এই বেড়ানোর সময়টাকে সুন্দর করে তুলতে, অর্থাৎ আনন্দের সাথে তাদের যে ঘোরাফেরা সেটাকে আরো সুন্দর করে তুলতে তারা বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসে। কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি তারা হিমছড়ি, ইনানি সহ যে স্পটগুলো রয়েছে সেখানেও তারা ঘুরতে যাচ্ছেন এবং এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট আছে সেখান থেকে প্রচুর পরিমাণে পর্যটক আমরা দেখছি এবং পর্যটকরা তাদের সবসময়ের মতো এখানে যে হই হুল্লোড়, আনন্দ উল্লাস মেতে ওঠেন, সাগরের ঢেউয়ের সাথে খেলছেন, সেটিও কিন্তু তারা করছে। এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের যে বালিয়াড়ি আছে, বালি বসে খেলছেন ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষ এবং পাশাপাশি চেয়ারে বসে তারা ঢেউয়ের যে সৌন্দর্য, সমুদ্রের যে গর্জন সেটি শুনছেন। এহসান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।